আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধু, আজকে হবে সুপার সিক্স। হ্যাঁ, আজকে রাইট ফ্রম আর ভার্বের সাথে আমরা সুপার সিক্স খেলবো। তবে তার আগে বলি বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় রাইট ফর্ম অফ ভার্ব ফর ক্লাস 9-10। তো বন্ধুরা, রাইট ফর্ম অফ ভার্ব মানেটা কি? রাইট মানে হচ্ছে সঠিক, ফর্ম মানে হচ্ছে রূপ বা গঠন বা আকৃতি বা চেহারা, অফ মানে হচ্ছে র অথবা এর, ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ। তো ক্রিয়াপদের সঠিক রূপ, ভার্বের সঠিক রূপ। তো বন্ধু, যদি আমরা রাইট ফর্ম অফ ভার্ব ভালো করে জানতে চাই, তাহলে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পারি যে যে কোনো ভার্ব মাত্র সে 6টা চেহারা ধারণ করতে পারে, 6টা আকৃতি সে ধারণ করতে পারে। এর বাইরে তার আর কোনো আকৃতি পাওয়া যায় না। সেই 6টা চেহারা আমরা কি লিখেছি? একটা হচ্ছে বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এস ফর্ম, জিরান্ড ফর্ম অ্যান্ড ইনফিনিটিভ ফর্ম। বন্ধুরা, এই 6টা রূপ ভার্ব ধারণ করতে পারে। আমি আবার বলি, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব 1 প্লাস এস, ভার্ব 1 প্লাস আইএনজি এবং 2 প্লাস ভার্ব 1। তার মানে এই 6 রকমের আকৃতি ধারণ করে ভার্ব। এই 6 রকমের আকৃতির বাইরে আর কোনো আকৃতি তার পাওয়া যায় না। তো এই 6টা আকৃতি যদি আমরা 6টা নিয়মে শেষ করে দেই, মাত্র 6টা নিয়মে পৃথিবীর যে কোনো রাইট ফর্ম অফ ভার্ব আজকে এই ক্লাসটার পরে তুমি পারবে, আমি কথা দিলাম। তো বন্ধুরা, এখন দেখো, যদি আমরা একটু এই 6টা রূপকে মুখস্থ এভাবে রাখতে চাই, 1, 2, 3, এস, জি, ইন, জি ফর জিরান্ড, ইন ফর ইনফিনিটিভ, 1, 2, 3, এস, জি, ইন, ভার্বের 6টা রূপ, 1, 2, 3, এস, জি, ইন, এটুকু মনে রাখলেই হবে বন্ধুরা। এরপর আমরা অন্য কথায় চলে যাই। তো আমরা এক্সাম্পল দিয়েছি, দেখো, ভার্ব 1-এর গো, ভার্ব 2-এর ওয়েন্ট, ভার্ব 3 গন, ভার্ব 1 প্লাস এস গোজ, ভার্ব 1 প্লাস আইএনজি গোয়িং অ্যান্ড 2 প্লাস ভার্ব 1 টু গো। তো এই যে এই 6টা আকৃতি, একটা গো ভার্ব, এই ভার্বটাই 6টা চেহারা ধারণ করতে পেরেছে। এই 6টা চেহারার বাইরে আমরা সাধারণত তার কোনো চেহারা দেখি না। তো বন্ধুরা, এরপরে আমি নিচে যেটা লিখেছি, দেখো, অক্সিলিয়ারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্ব। তো আমরা যদি এই রাইট ফর্ম অফ ভার্বকে ভালো করে আয়ত্ত করতে চাই, অবশ্যই আমাদের এই অক্সিলিয়ারি ভার্ব লাগবেই এবং জানা লাগবে। তো বন্ধুরা, আমরা অক্সিলিয়ারি ভার্ব যদি আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে চাই, তাহলে মাত্র 4টা ক্যাটাগরি পাবো। অক্সিলিয়ারি ভার্বের মাত্র 4টা ক্যাটাগরি আমরা পাবো। তোমরা মনে রাখবে, একটা হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব অ্যান্ড মডাল অর সেমি মডাল ভার্ব। তার মানে অক্সিলিয়ারি ভার্বের 4টা যে ক্যাটাগরি পাওয়া যায়, টু বি, টু হ্যাভ, টু ডু অ্যান্ড মডাল অর সেমি মডাল। তো বন্ধুরা, আমরা এইগুলো সম্পর্কে একটু জেনে নেই। টু বি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, শাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন ইত্যাদি। আর টু হ্যাভ ভার্ব যদি আমরা জানতে চাই, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শাল হ্যাভ, উইল হ্যাভ, শুড হ্যাভ ইত্যাদি ইত্যাদি। এবং টু ডু ভার্ব যদি হয়, ডু, ডাজ, ডিড। এবং যদি আমরা মডাল ভার্ব দেখি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার, মাস্ট, এগুলো হচ্ছে মডাল ভার্ব। আর সেমি মডাল এরকম থাকতে পারে, হ্যাভ টু, হ্যাজ টু, অ্যাম টু, ইজ টু, আর টু, ইউজ টু, অট টু, উইথ ভিউ টু, এরকমভাবে সেমি মডেল ভাব থাকতে পারে। তো বন্ধুরা, আমরা এই ভার্বের 6টা যে সঠিক চেহারা, এই 6টা সঠিক চেহারা দেখলাম ভার্বের। আর অক্সিলিয়ারি ভার্বগুলোর পরিচয় আমরা একটু দেখলাম। এখন আমাদের মাত্র 6টা নিয়মের মাধ্যমে আজকের ক্লাসের পরে দুনিয়ার যে কোনো রাইট ফর্ম অফ ভার্বের সমস্যার সমাধান আমরা করতে পারবো। তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা ফলো করো। বন্ধুরা, আমরা বলেছি মাত্র 6টা নিয়মের মাধ্যমে যে কোনো রাইট ফর্ম অফ ভার্বকে আমরা আজকের ক্লাসের পরে সমাধান করতে পারবো। তো আমরা সেই 6টা নিয়ম দেখে আসি। নিয়ম 1, রুল 1, আমি লিখেছি মডাল প্লাস ভার্ব 1। তার মানে মডালের পরে যখন কোনো ভার্ব ইউজ হয় সেটা ভার্ব 1 হয়ে যায়। এরপরে লিখেছি মডাল প্লাস বি প্লাস ভার্ব 3। তার মানে মডালের পরে যদি বি থাকে, এরপরে যদি কোনো ভার্ব ইউজ হয় সেটা ভার্ব 3 হয়ে যায়। এরপরে লিখেছি মডাল প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3। তার মানে মডালের পরে যদি হ্যাভ থাকে, এরপরে যদি কোনো ভার্ব ইউজ হয় সেটাও ভার্ব 3 হয়ে যাবে। আমরা এই যে মডালের যে 3টা ক্যাটাগরি, এই 3টা ক্যাটাগরি আমরা পেলাম, যে মডালের পরে ভার্ব 1, মডাল প্লাস বি হলে ভার্ব 3, মডাল প্লাস হ্যাভ হলে ভার্ব 3।
এখন এই তিনটে এক্সাম্পল আমরা দেখে আসি। প্রথমটা লিখেছি আমি, উই মাস্ট ফলো দ্য রুলস অফ কোভিড-19। আমাদের এই ফলো ভার্বটাকে কিভাবে কারেক্ট ফর্ম আমরা করব। আমরা দেখি এখানে মাস্ট আছে, মাস্ট অবশ্যই একটা মডেল ভার্ব, এবং যদি মডেল ভার্বের পরে সরাসরি ভার্ব থাকে সেই ভার্বটা অবশ্যই ভার্বের বেস ফর্ম, তার মানে ভার্ব অন হয়ে যাবে, ফলোটা ফলোই থেকে যাবে। দ্বিতীয়, মডেল প্লাস বি প্লাস ভার্ব 3, উই ক্যান ইজিলি বি সলভ দ্য প্রবলেম। উই ক্যান ইজিলি বি সলভ দ্য প্রবলেম। দেখো ক্যান আছে মডেল, এরপরে বি আছে, যদি মডেলের পরে বি থাকে ভার্ব 3 হবে, তাহলে সলভ, এটা সলভড হয়ে যাবে, ভার্ব 3 সলভড। এরপর লিখেছি, উই মাইট হ্যাভ হেয়ার দ্য নেম অফ টারজান। উই মাইট হ্যাভ, দেখো মাইট আছে মডেল ভার্ব, মাইট মডেল ভার্ব, এরপরে হ্যাভ, মডেলের পরে হ্যাভ, তাহলে ভার্ব 3 হয়ে যাবে। এই হেয়ার যে ভার্বটা ছিল, এই হেয়ার ভার্বটা হয়ে যাবে ভার্ব 3 হেয়ার্ড। তো আমরা 1 নম্বর নিয়ম শেষ হয়ে গেল আমাদের। এবার 2 নম্বর নিয়মে আসি। 2 নম্বর নিয়মটা দেখো, আমি লিখেছি টু বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি ইফ অ্যাক্টিভ ভয়েস। তার মানে যদি কোথাও টু বি ভার্ব থাকে, টু বি ভার্বগুলো আমাদের মনে আছে, ওই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, শ্যাল বি, উইল বি, টু বি ভার্ব। ওই টু বি ভার্বগুলো যদি থাকে, এরপরে যদি কোনো ভার্ব থাকে, সে ভার্বটা আমরা অবশ্যই আইএনজি করব, যদি সেটা অ্যাক্টিভ ভয়েসের হয়। মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসের হয়, তার মানে সাবজেক্টটা যদি অ্যাক্টিভ থাকে। আর আমি তারপর লিখেছি টু বি ভার্ব প্লাস ভার্ব 3 ইফ প্যাসিভ। টু বি ভার্বের পরে অবশ্যই ভার্ব 3 হবে যদি সেটা প্যাসিভ ভয়েসের হয়। তার মানে আমাদের খেয়াল রাখতে হবে টু বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি ইফ অ্যাক্টিভ, আর টু বি ভার্ব প্লাস ভার্ব 3 ইফ প্যাসিভ। যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে টু বি এর পরে ভার্বের সাথে আইএনজি হবে, আর যদি প্যাসিভ ভয়েসের হয় তাহলে টু বি এর পরে ভার্ব 3 হয়ে যাবে। সহজ হিসাব। আমরা এই দুটি এক্সাম্পল এবার দেখি। দেখো, গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট ভ্যাকসিন ফ্রম চায়না। দেখো গভর্নমেন্ট এটা সাবজেক্ট আছে, এটা অ্যাক্টিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস যদি হয়, এই ইজটা হচ্ছে টু বি ভার্ব। যদি টু বি ভার্ব থাকে তাহলে আমরা এই ভার্বটাকে কি করব, এই ভার্বটাকে টু বি ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, তার মানে ইম্পোর্টিং। তাহলে কি দাঁড়ালো, গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং ভ্যাকসিন ফ্রম চায়না। এরপর আমরা লিখেছি দ্বিতীয় যে এক্সাম্পলটা, ভ্যাকসিন ইজ ইম্পোর্ট ফ্রম চায়না। ভ্যাকসিন ইজ ইম্পোর্ট ফ্রম চায়না। বন্ধুরা একটু তোমরা মাথা খাটালেই তোমরা বুঝতে পারবা, ভ্যাকসিন কিন্তু নিজে নিজে আমদানি হতে পারে না, তাকে কেউ আমদানি করে। তাহলে এখানে যে ভ্যাকসিন নিজে নিজে আমদানি হওয়াটা বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েসের লক্ষণ। এইখানে সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ আছে। সুতরাং যদি প্যাসিভ ভয়েসের হয় এবং যদি বিভার্ব থাকে, বিভার্বের পরে যে ভার্বটা থাকবে এই ভার্বটাকে অবশ্যই আমরা ভার্ব 3 করে ফেলবো। লিখেছি আমরা ইম্পোর্টেড। তাহলে কি দাঁড়ালো, ভ্যাকসিন ইজ ইম্পোর্টেড ফ্রম চায়না। হয়ে গেল 2টা নিয়ম। আমরা 3 নম্বর যে নিয়ম লিখেছি, 3 নম্বর নিয়মে লিখেছি প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি উইদাউট টু, এবং লিখেছি টু প্লাস ভার্ব 1, তার মানে ভার্বের বেস ফর্ম। মানেটা হচ্ছে যদি প্রিপোজিশন থাকে, যে কোনো প্রিপোজিশন থাকে টু ছাড়া, টু ব্যতীত, কারণ টুটা কিন্তু ইনফিনিটিভ। আমরা জানি যে টু যুক্ত ভার্ব সেটা ইনফিনিটিভ হয়। যদি প্রিপোজিশন থাকে অবশ্যই প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে সেই ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, এবং যদি টু থাকে সেই টু এর পরে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বটা অবশ্যই ভার্ব অন হয়ে যাবে। বন্ধুরা তাহলে প্রিপোজিশন যুক্ত যে কোনো সেন্টেন্সের টু ছাড়া যে কোনো প্রিপোজিশনে ভার্বের সাথে আইএনজি হবে, এবং শুধুমাত্র টু থাকলে তার সাথে ভার্বের বেস ফর্মটা হবে। তবে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো হচ্ছে আমি লিখেছি এখানে। দেখো, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, অ্যাডিকশন টু, ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডমিট টু, কনফেস টু, ইত্যাদি ইত্যাদি। এরকম যদি প্রিপোজিশনাল ফ্রেজ, যদি এ ধরনের প্রিপোজিশনাল ফ্রেজের শেষে টু থাকে তাহলে ওই টুটা কিন্তু এই টু এর মতো কাজ করবে না, ওটা এই প্রিপোজিশনের মতোই কাজ করবে। তার মানে ভার্বের সাথে আইএনজি হবে। যেমন এর যে কোনো একটা থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি হবে। আচ্ছা, আমি যে এক্সাম্পলগুলো লিখেছি দেখো, ফর প্লে ক্রিকেট দে ওয়েন্ট টু শ্রীলঙ্কা। ফর প্লে ক্রিকেট, ফরের পরে প্লে আছে, ফর একটা প্রিপোজিশন। আমরা জানি যে প্রিপোজিশন থাকলেই ভার্বের সাথে আইএনজি হবে, তার মানে প্লেটা প্লেয়িং হয়ে যাবে। তাহলে কি উত্তর দাঁড়াবে, ফর প্লেয়িং ক্রিকেট দে ওয়েন্ট টু শ্রীলঙ্কা।
দ্বিতীয় যে আমি এক্সাম্পলটা লিখেছি দেখো, টু প্লে ক্রিকেট দে ওয়েন্ট টু শ্রীলঙ্কা। টু এর পরে প্লে আছে, নিয়ম যে টু এর পরে ভার্ব অন হয়, তাহলে এই প্লেটা প্লেই থেকে যাবে, প্লে থেকে যাবে। এরপরে লিখেছে দেখো, উইথ এ ভিউ টু প্লে ক্রিকেট দে ওয়েন্ট টু শ্রীলঙ্কা ইত্যাদি। দেখো উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু থাকলে তাহলে কি হবে, ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, এই জন্য লিখেছি উইথ এ ভিউ টু, এই প্লেটা হয়ে যাবে প্লেইং ক্রিকেট দে ওয়েন্ট টু শ্রীলঙ্কা, এই প্লেইং হয়ে গেল। তাহলে আমাদের 3 নাম্বার নিয়ম শেষ। এবার আমরা আসি 4 নাম্বার নিয়মে। নিয়ম নাম্বার 4 আমি লিখেছি টু ডু প্লাস ভার্ব 1 এবং টু হ্যাভ প্লাস ভার্ব 3। তার মানে টু ডু ভার্ব আমাদের মনে আছে ডু, ডাজ, ডিড, আর টু হ্যাভ ভার্ব মনে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে যদি টু ডু ভার্ব থাকে এরপরে অবশ্যই ভার্বের আমরা বেস ফর্মটা নিব, আর যদি টু হ্যাভ ভার্ব থাকে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল আই মিন ভার্ব 3টা নিব। আমি দুটো এক্সাম্পল লিখেছি দেখো, আই ডিড নট ফোন্ড, এই ফোনটা আমি ভার্ব 2তে নিয়েছি, ফোন্ড ইউ। দেখো ডু ভার্ব আছে, টু ডু ভার্ব আছে, টু ডু ভার্ব যদি থাকে তাহলে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে, তার মানে এখানে হবে ফোন। আর দ্বিতীয় লিখেছি আই হ্যাভ ফোন ইউ, এখানে দেখো ফোন, এটা ভার্বের বেস ফর্ম আছে কিন্তু হবে না, কারণ হ্যাভ ভার্ব আছে। হ্যাভ ভার্ব থাকলে আমরা লিখেছি ভার্ব 3 হয়, হ্যাভ ভার্ব থাকলে ভার্ব 3 হয়, তাহলে এটা হয়ে যাবে ফোন। তাহলে চলে গেল আমাদের 4টা নিয়ম। আমরা 5 নাম্বার যে নিয়মটা লিখেছি, 5 নাম্বার নিয়মটা লিখেছি সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার অ্যান্ড সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। তার মানে হচ্ছে যদি সাবজেক্ট সিঙ্গুলার ফর্মে হয় তাহলে তার ভার্বটাও সিঙ্গুলার হবে, আর যদি সাবজেক্ট প্লুরাল হয়ে যায় তাহলে তার ভার্বটাও প্লুরাল হবে। তার মানে কি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। বন্ধু এখানে দেখো আমি কয়েকটা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব লিখেছি, যেমন ইজ, ওয়াজ, ডাজ, হ্যাজ, এগুলো হচ্ছে বরাবরই সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। আর এছাড়া যেগুলো আছে সবগুলোই মানে প্লুরালে ব্যবহৃত হয়, তবে কিছু কিছু আছে অক্সিলারি ভার্ব আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল দুই জায়গাতেই ব্যবহৃত, যেমন হ্যাভ আছে, এটা প্লুরালে সিঙ্গুলারে দুই জায়গায় ব্যবহৃত হতে পারে। তবে আমরা এটুকু জেনে রাখি যে ইজ, ওয়াজ, ডাজ, হ্যাজ এগুলো কখনোই প্লুরালের সাথে ব্যবহৃত হয় না। তো আমরা দুইটা এক্সাম্পল দিয়েছি দেখো, যে দ্য পিপল অফ বাংলাদেশ ইজ অথবা আর, কোনটা দিব আমরা, ইন্ডাস্ট্রিয়াস। দ্য পিপল অফ বাংলাদেশ, বন্ধু দেখো এখানে এই পিপলটা কিন্তু বহুবচন, পিপলটা কিন্তু প্লুরাল, সুতরাং যদি পিপল এখানে প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা অবশ্যই বুঝতেই পারছো প্লুরাল হয়ে যাবে, মানে আর হয়ে যাবে। এরপরে লিখেছি দ্য পেন অফ রানা, রানার কলম, পেন, এটা এক বচন সিঙ্গুলার, যদি এক বচন হয় তখন এখানে ইজ হয়ে যাবে। তো আমরা জেনে নিলাম যে সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তার ভার্বটাও, কাঙ্ক্ষিত ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে, এবং সাবজেক্ট যখন প্লুরাল হয়ে যাবে তখন তার কাঙ্ক্ষিত ভার্বটাও প্লুরাল ফর্মে আমাদের করে ফেলতে হবে। এরপরে একটা ব্যাপার আছে দেখো, যে কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের শেষে ওয়ান অথবা বডি অথবা থিং এইগুলো যুক্ত হয়ে সেটা সাবজেক্ট হয়। কিছু সাবজেক্টিভ ওয়ার্ড আছে যেমন সামওয়ান, everyone, no one, somebody, everybody, nobody, something, everything, nothing। এই যে সাম, অন, বডি, থিং, মানে এই ধরনের কোনো একটু জড়িত যদি আমরা দেখি যে কোনো সাবজেক্টিভ ওয়ার্ডের সাথে আছে, অবশ্যই সেটা সিঙ্গুলার ফর্মে থাকে। অন, বডি, থিং কোনো সাবজেক্টিভ ওয়ার্ডের শেষে থাকলেই এটা অবশ্যই সিঙ্গুলার। সুতরাং যদি সিঙ্গুলার হয় আমরা সিঙ্গুলারের নিয়মে ভাবটা বসিয়ে দেব। দেখো আমি লিখেছি এভরিবডি ইজ অথবা আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। এভরিবডি ইজ অথবা আর, আমরা বলেছি ওয়ান, বডি, থিং এগুলো যে কোনো জায়গায় যে কোনো সাবজেক্টের সাথে থাকলে এটা সিঙ্গুলার হয়ে যায়। এভরিবডি যেহেতু সিঙ্গুলার, আমরা ভাবটা নিব সিঙ্গুলার, দিলাম ইজ, তার মানে হচ্ছে এভরিবডি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। বন্ধু এরপরে আমরা যে নিয়মটা দেখব, দেখো এই 5 নাম্বার নিয়মেরই এই সাবজেক্ট অবজেক্টের ব্যাপারটাই। যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় আমরা ভার্বটা সিঙ্গুলার নিয়েছিলাম, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল নিয়েছিলাম, অন, বডি, থিং থাকলে এটাও সিঙ্গুলার আমরা দেখে নিলাম। এরপর আমরা দেখি যে কখনো কখনো যদি এরকম হয় যে একটা সেন্টেন্সের মধ্যে দুই জায়গায় প্রিপোজিশন আছে,
দেখো এই সিঙ্গুলার অথবা প্লুরাল যাই হোক, এরপর প্রিপোজিশন ওয়ান, এরপর আবার সিঙ্গুলার প্লুরাল আছে যাই হোক, এরপর প্রিপোজিশন টু, এরপরে যদি ভার্ব থাকে, যদি একটা সিঙ্গুলার থাকে, এরপর একটা প্রিপোজিশন থাকে, আবার একটা সিঙ্গুলার বা প্লুরাল থাকে, এরপর আবার প্রিপোজিশন থাকে, এরপরে যদি ভার্ব থাকে, তখন কি করব? জটিলের কিচ্ছু না, শুধু একটু মনে রাখতে হবে এক্ষেত্রে সবসময় ভার্বটি প্রথম প্রিপোজিশনের সাবজেক্টকে ফলো করবে। ভার্বটি সবসময় প্রথম যে প্রিপোজিশন আছে এই প্রিপোজিশনের ভার্বটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা সিঙ্গুলার করে ফেলবো। যদি প্রথম প্রিপোজিশনের মানে সাথে সম্পৃক্ত যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও আমরা প্লুরাল করে ফেলবো। ব্যাপারটা আবার একটু বোঝাই। যদি দেখো যে একটা সেন্টেন্সের মধ্যে দুই জায়গায় প্রিপোজিশন আছে, তাহলে দুই জায়গায় সিঙ্গুলার প্লুরাল দুই জায়গায় ব্যবহার থাকবে। যদি প্রথম প্রিপোজিশনের অংশ সিঙ্গুলার সাবজেক্ট হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, আর প্রথম প্রিপোজিশনের অংশ যদি প্লুরাল সাবজেক্টে হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি। দেখো আমি লিখেছি দ্য হাউজেস অফ মনির ইন ঢাকা ইজ অথবা আর বিগ। দেখো দ্য হাউজেস অফ, এই অফ একটা প্রিপোজিশন, আবার মনির ইন, এই ইন আর একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, আবার ইন একটা প্রিপোজিশন। এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো যে অফ একটা প্রিপোজিশন আমরা দেখলাম এবং ইন একটা প্রিপোজিশন। তোমরা একটু খেয়াল করো যে ইন এর বামে আছে মনির, মনিরটা সিঙ্গুলার, আর অফ এর বামে আছে হাউজেস, দ্য হাউজেস এটা প্লুরাল। তাহলে আমরা যে বলেছিলাম যে এই ক্ষেত্রে ভার্বটা সবসময়ই প্রথম যে প্রিপোজিশন, এই প্রথম প্রিপোজিশনের যে সাবজেক্ট, এই সাবজেক্টকে ফলো করবে। তো আমরা লিখে দিয়েছি দ্য হাউজেস অফ মনির ইন ঢাকা। এখানে ইজ অথবা আর কোনটা হবে? দেখো আর হবে, কারণ প্রথম যে প্রিপোজিশন ছিল অফের যে সাবজেক্ট ছিল দ্য হাউজেস, এই হাউজেসটা হচ্ছে প্লুরাল, সুতরাং আমাদের ভার্বটা হয়ে যাবে প্লুরাল। বন্ধু, আমি বলেছিলাম যে মাত্র 6টা নিয়মের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্বের যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো। আমি 5টা নিয়ম অলরেডি দিয়ে ফেলেছি এবং 6 নাম্বার নিয়ম আমি লিখেছি। দেখো 6 নাম্বার নিয়মটা হচ্ছে কিচ্ছু না নিয়ম, মানে নিয়ম ছাড়া নিয়ম। নিয়ম ছাড়া নিয়মটা কি? যদি আমরা এই 5টা নিয়মই ভালো করে পারি এবং যদি সাথে টেন্স এবং সেন্টেন্সের একটু ধারণা ভালো থাকে, তাহলে আমি কথা দিলাম যে কোনো রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের জন্য খুবই সহজ হবে। তার জন্য 6 নাম্বার যে আমি নিয়মটা দিচ্ছি, তোমরা দেখো পাঠ্য বই এবং সহায়ক বই প্র্যাকটিস। তোমাদের যে পাঠ্য বই আছে গ্রামার বইটা এবং যে সহায়ক বইটা আছে, ওই সহায়ক বইটা এবং পাঠ্য বইটা তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে। এবং লিখেছি বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো পর্যালোচনা। তোমরা এই যে নিয়মগুলো দিছি, এই নিয়মগুলোর উপর ভিত্তি করে বোর্ডের যে কোনো প্রশ্ন তোমরা অ্যানালাইসিস যদি করতে যাও তোমরা পারবে। এর জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। 3, আমি বলেছি কমপ্লিটিং সেন্টেন্সের রুলস ভালোভাবে। আমরা যে কমপ্লিটিং সেন্টেন্সের 16টা রুলস দিয়েছিলাম, এই 16টা রুলস যদি তুমি ভালো করে পারো তাহলে এখানেই কিন্তু প্রত্যেকটা রুলসেই কিন্তু ভার্বের সঠিক রূপটা চলে আসছে। এরপর টেন্স এবং সেন্টেন্স ভালো করে জানতে হবে। তো বন্ধু, আমরা যে 6টা নিয়ম শিখলাম, এই 6টা নিয়মের মাধ্যমে যে কোনো রাইট ফর্ম অফ ভার্ব আমরা করতে পারবো। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।